আমরা এখনো পর্যন্ত যেখানে রয়েছে এই কালাডুমুর নদীর মধ্যে রয়েছে। হ্যাঁ, কালাডুমুর নদী। তো আপনাকে একবার আমি 2023 সালে হাসপাতাল থেকে আসার পর ডুমুর গাছ দেখাতে নিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে। ওই ভিডিওটা সেদিন পেলাম। ডুমুর, ওখানে হলো ডুমুর আর এখানে হলো কালাডুমুর। তো ওখানে ডুমুর গাছটাও বিপন্ন, এখন হয়তো বা নেইও, কিন্তু নদী হয়তো থাকবে, কিন্তু নদীও আসলে বিপন্ন থাকে। তো আমরা আজকে কিন্তু তারপর বেশ প্রাণবন্ত। এখানে এলে ধরুন আমাদের জীবনের অনেক সংকটই থাকে, কিন্তু এই যে ধরুন এখানে জলাধার আছে, বেশ হয়তো মাছের চাষ হয়। আমি যখন এলাম তখন কিন্তু একটা জলপিতি পাখি উড়ে গেল। হ্যাঁ, এবং পাখির ছবি আমি তো তুলি, বা পাখি ভালো লাগে। পাখিকে একদম কাছে থেকে দেখা, আপনার সঙ্গ পাওয়া, পাখি দেখা, সবুজের মধ্যে থাকা, কৃষি দেখা, এখানে সেচ করছে একজন, তাকে পাওয়া। ধরুন যে মানুষের, আমাদের প্রাথমিক একটা যাত্রা হয়ে গেছে অর্থবিত্ত, কিন্তু এর বাইরেও যে জীবনের সীমা পরিসীমা আছে, তো এটা আসলে অনেক সময় অনুভব করতে আমরা চাই না। ধরুন এই যে আমরা যখন ঢাকায় ছিলাম ছাত্রাবস্থায়, রামপুরা টেলিভিশন ভবনে আমার বিভিন্ন কারণে 91, 92 এবং 93 সালে আমার যাওয়া হতো। বিটিভি ভবনেও আমি গিয়েছিলাম অডিশনে। তখন এর পূর্ব দিকে, ওই ভবনের পূর্ব দিকে, এবং এটার যে আপনার সম্প্রচার টাওয়ার, আমি মাতুয়াইলে ছিলাম, মাতুয়াইল থেকে একদম খুব সহজভাবে দেখা যেত। এখন এটা ভাবাও যায় না যে একটা টাওয়ার, মাতুয়াইল থেকে এই রামপুরার টাওয়ার দেখা যায়। এত নগরায়ন, এত ভবন হয়েছে। আর জলাধার ধরুন যে পুরাটাই জলা ছিল, খাল ছিল, বিল ছিল রামপুরা টেলিভিশনের ভবনটার পূর্ব দিকে। 2007 সালে আমি গিয়ে একটা গান রেকর্ড করতে গিয়ে বনশ্রীতে ঢুকে দেখলাম কোথায় জলাধার, কোথায় বিল, কোথায় খাল, সব নগর। এখন এই যে জলাধার কমে যাচ্ছে ক্রমাগত, এর পরিণতিটা আমাদের কি হবে? ক্যানেল রিভার ফ্লাড প্লেন কনজারভেশন সোসাইটি নামে একটা সংগঠন দাঁড় করানোর চেষ্টা করতেছিলাম অনেকদিন যাবৎ। ক্যানেল রিভার ফ্লাড প্লেন কনজারভেশন সোসাইটি, অর্থাৎ খাল নদী জলাধার সংরক্ষণ কমিটি। এখন আমাদের মূল জায়গাটাই আমাদের খাল নদী জলাধার। আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমরা তো পানির উপরে বেঁচে আছি। আমাদের জন্মটাও পানি দিয়ে, আবার মৃত্যুটাও পানি দিয়ে। পানি থেকে আমাদের উৎপত্তি, আবার পানি দিয়ে আমাদের জীবনের পরিসমাপ্তি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার বান্দা, যারা পুণ্যাত্মা, যারা জান্নাতের অধিবাসী হবেন, যাদেরকে আল্লাহ দয়া করে জান্নাত দেবে, সে জান্নাতের বর্ণনার মধ্যে অসংখ্যবার, প্রত্যেকটা বর্ণনার মধ্যে জান্নাতের নিচে স্রোতস্বিনী নহর প্রভাবিত হয়, পানির উপরে জান্নাত। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটু অনুবাদ করতে করতে চেষ্টা করে দেখলাম যে কতটা জায়গায় পানির কথা আছে। সেখানে পানি, জল, জলজার, বিজলি, তারপরে বৃষ্টি, মেঘমালা, অর্থাৎ পানি সম্পৃক্ত আয়াতগুলিকে খুঁজে খুঁজে আমি 303টা আয়াত বের করছি। মানে পড়ার সময় একবারে ধরে ধরে পড়ছি, এবং প্রত্যেকটারে লাল কালি দিয়ে একেবারে চিহ্নিত করে রেখেছি। পরে এটার আবার একটা পাণ্ডুলিপি তৈরি করছি পানি নামে। যে এই যে পানি আসলে না পড়লে, না দেখলে এটা কিন্তু বোঝা যায় না। পৃথিবী তো পানির উপরে তৈরি, পানির উপরে ভাসমান পৃথিবী। এক প্রশান্ত মহাসাগরী 16 কোটি 60 লক্ষ বর্গ কিলোমিটার, আটলান্টিক মহাসাগর 10 কোটি বর্গ কিলোমিটার, তারপরে আমাদের ভারত মহাসাগর প্রায় 8 কোটি বর্গ কিলোমিটার। তো এই যে পানি, পানির উপরে পৃথিবী, সে পানি যদি বিলীন হয়ে যায়, পানি যদি বিলুপ্ত হয়ে যায়, আমাদের জীবন কিন্তু বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, আমি যদি তোমাদের থেকে পানিটাকে সরিয়ে দিই তাহলে তোমাদের কি অবস্থা হবে। আয়াতে আছে। তো পানিকে যদি সরিয়ে দেন, এখন অনেক জায়গায় পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের ঢাকা শহরে একসময় শীতলক্ষার পানি ব্যবহার করা হতো, পরবর্তীতে সেই পানি শেষ। তারপরে ইয়ার পানি, বুড়িগঙ্গার পানি নাই। তারপরে আমাদের যে তুরাগ, ওই অঞ্চলে যে বালি নদীতে পানি নাই। এখন মেঘনা নদী থেকে অনেক দূরবর্তী জায়গা থেকে পানি টেনে নিয়ে ঢাকা শহরে ওয়াসা বা বিভিন্ন জায়গায় সাপ্লাই চলছে, এবং সে পানিও এই নগরায়নের কারণে, শিল্প কলকারখানার দূষিত বর্জ্যের কারণে সে পানিও বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পানিহীন জীবন তো আমাদের অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। এখন আমাদের এই পানিটা যদি আমাদের শহরে খুব বেশি দরকার, যেখানে মানুষ বেশি দরকার সেখানে পানি বেশি দরকার। আবার আমাদের গ্রাম অঞ্চলে যেখানে পানির অবাধ বিচরণ, সেই পানিটাকে ধরে রাখা দরকার। এবং পানি দুইভাবে ধরে রাখা যায়। একটা তো আল্লাহ নিজে পানিটাকে যখন
স্বাভাবিক করে দেন, তখনই মানুষের জীবন সুন্দর থাকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে, আমাদের অনাচারের কারণে, নানা রকম ব্যভিচারের কারণে পানি কিন্তু এখন দূষিত হয়ে যাচ্ছে। পানি কিন্তু এখন আর ব্যবহারের উপযুক্ততা দিন দিন হারিয়ে ফেলছে, আমরা হারিয়ে ফেলছি পানিটাকে। তো সে পানিটাকে টিকে রাখার জন্য আমাদের যে খাদ্য, আমাদের সেচ ব্যবস্থাপনা, সেটাও পানি। আমাদের মাছ সরাসরি পানিতে বসবাস করে। আমাদের প্রত্যেকটা জীবন জীবিকা পানির সাথে সম্পর্ক, পানি না হলে জীবন বাঁচবে না। সে জলাভূমি, জলাশয়, নদী নালা, খাল বিল, এগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে সাংঘাতিকভাবে মনোযোগী হতে হবে। আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে, আমাদের সরকারকে কাজ করতে হবে, আমাদের গবেষকদেরকে কাজ করতে হবে, আমাদের মাঠ লেভেলে যে যেখানে আছি সেখানে আমরা এই পানিটাকে, আমাদের মাটিটাকে, আমাদের জমিটাকে, আমাদের পরিবেশটাকে রক্ষা করা খুবই অপরিহার্য। আর এই ফল, ফসল, ফলাদি, এগুলো তো আমাদের রিজিক, জি জি এগুলো আমাদের খাদ্য। এটা মানুষের জন্য খাদ্য, প্রাণীর জন্য খাদ্য, পাখির জন্য খাদ্য, কীটপতঙ্গের জন্য খাদ্য, প্রত্যেকের জন্য খাদ্য। একই খাদ্য কিন্তু এক একজন এক একভাবে খায়। এটাতেই সবার রিজিক, এটাতে সবার আহার। সে জায়গাগুলো যদি আমরা যত্নের সাথে রক্ষা করতে পারি, তাহলে আমাদের এই পরিবেশ, প্রকৃতি, জলবায়ু, নানা রকম আমাদের জীবনটার সৌন্দর্যটা আমাদের টিকে থাকবে। আমাদের সৌন্দর্য যদি হারিয়ে ফেলি, লুপ্ত হয়ে যায়, তাহলে আমাদের জীবনের সৌন্দর্য কিন্তু বিলীন হয়ে যাবে। পানির এই ধরুন পানির পরিমাণ কমে গেলে বা পানি দূষিত হলে এটার পরিণতিটা আসলে ব্যাখ্যা করছিলেন, কিন্তু বিজ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা যে ধরুন যে গ্রহান্তরে বা অন্য জ্যোতির্বলয়ে যে তাদের অনুসন্ধানটা করেন, তো অনেক সময় বলে যে প্রাণ সন্ধান করেন, প্রাণ প্রথমে যেটা সন্ধান করেন এটা হলো পানি। পানি আছে কিনা, পানি ছিল কিনা। পানি যদি কখনো থাকে, এরকম প্রমাণ পাওয়া যায়, তাহলে ধারণা করা যাবে যে এখানে প্রাণ ছিল। বা পানি যদি এখন থাকে, তাহলে প্রাণের বিস্তার থাকতে পারে। তো তার অনুসন্ধানের বিশেষ যে বা প্রথম যে বিষয়টা, এটা হলো পানি। পানি আছে কিনা, মহাবিশ্বে পানি আছে কিনা। ভাই, যে একখণ্ড মাটিতে যদি জি। পানি না থাকে, জি জি মাটি কিন্তু ফসল হবে না, ফলন দেবে না। আচ্ছা এই মাটির মধ্যে কিন্তু পানি থাকতে হবে। আচ্ছা মাটিটা যখন শুকিয়ে যায়, তখন কিন্তু তার পানিটা চলে যায়। আচ্ছা পানিটা চলে গেলে সেচ দিতে হয়, এবং সেচের কারণে কিন্তু এটা আবার পানিটা ফিরে আসে। পানিটা ফিরে আসলে তার প্রাণটা টিকে থাকে। এজন্য মাটিকে মরুকরণের দিকে যাতে না যায়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এবং এই আমরা যে অতিরিক্ত জল ব্যবহার করি, অতিরিক্ত পানি, এটাও কিন্তু শোভনীয় না। এটারও একটা মাত্রা আছে। সমুদ্র পরিমাণ পানি থাকলেও অপচয় করা যাবে না, অপচয় করতে নিষেধ করছে। কিন্তু আমরা এখন তো অপচয় করছি। আমরা অপচয় করি, নষ্ট করি, নানা রকম সচেতনতা ঘাটতি হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। তো একটা বিষয়, এই যে মৌলিক পরিবর্তনগুলো বা এই যে বৈপ্লবিক পরিবর্তনগুলো চিন্তার অথবা বাস্তবিক জীবনে, এগুলোর জন্য ধরুন যে রাষ্ট্রীয়ভাবে আসলে এগুলির ব্যাপারে সমূলে সিদ্ধান্ত আসা প্রয়োজন। কিন্তু আমরা আসলে এই সরকার কি সেই সরকার? একটু আগে বলছিলেন যে আপনি ঢাকা শহরে যখন ছিলেন ছাত্রাবস্থায়, তখন রাতের বেলা এই সড়কগুলোকে নদী মনে হতো, নদীর মতো মনে হতো। কিন্তু আজকের আমরা উন্নয়নের গল্প বলি, শুনি যে শুধু ফ্লাইওভার এবং ধরুন মেট্রো রেল এখন হয়েছে, কিন্তু এবং গতি বেড়েছে, সুবিধা বেড়েছে, এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমরা তো আগে ঢাকায় যখন হেঁটেছি, আকাশের দিকে তাকালে খোলা আকাশ দেখতে পেয়েছি। কারণ এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নিচে দিয়ে যখন যায়, তখন সে আকাশ দেখে না। এখন এই উন্নয়নের যে একটা সংকট, হ্যাঁ, এবং এটা যে কংক্রিটময়, মানে কংক্রিটের বাইরেও যে উন্নয়ন থাকতে পারে, চিন্তার মানে একটু বৈপ্লবিক উন্নয়ন, এটা আমরা ভাবতে চাই। তারপরে একটা নগরণের জন্য যে পরিমাণ সবুজ দরকার, সেটা একেবারে ঘাটতি হয়ে গেছে। তার পানি দরকার, মানুষ তো একটু বিশ্রাম নেওয়ার জন্য পানির দরকার। আমরা একটু হাত মুখ ধুলেও পরে কিন্তু আমাদের একটা স্বস্তি আসে। তারপরে পানির দেখতে দেখতে মানুষের একটা তৃপ্তিদায়ক হয়। এবং দুনিয়ার যত বড় বড় এরকম রিসোর্ট আছে, অথবা সেই জায়গাটা ভ্রমণের জন্য উপযুক্ত জায়গা, সেটা কিন্তু পানির পাশাপাশি। বা নগরও তো এই পানির তীরে, নদীর তীরে তো নগরগুলি গড়ে উঠছে। আমার একটা স্মৃতি একেবারে বেশ স্পষ্ট এখন মনে আছে। এটা হলো, আমার এক মামা ছিলেন, 1991 সালে তিনি মারা গেলেন। তো ওই সময়টার মধ্যে আমি 89 সাল থেকে 91 সালে আমি যতগুলো কাব্যগ্রন্থ পাঠ করেছি, মানে পাঠ্য পড়ার বাইরে, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি মানে আধ্যাত্মিক বিষয় নিয়ে লেখা বেশিরভাগ গান। তো এই গীতাঞ্জলি পাঠের সময় আমার একটা মনোজাগতিক পরিবর্তন হলো আর কি ওই সময়টায়। তখন আমার এক মামা ওহিদুর রহমান, তিনি অসুস্থ হলেন,
এবং কুমিল্লা শহরের ওনার এই কুমিল্লা মেডিকেল সেন্টার নামে একটি অত্যাধুনিক তখনকার সময়ের জন্য একটা সেন্টার ওনারে ভর্তি করানো হলো। সবার কাছে উনি যাই বললেন না বললেন সে তো আর আমি জানি না। উনি আমাকে বারবার বলছিলেন যে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যাও, আমি অসুস্থ হই অথবা মারা যাই, অথবা আমি সুস্থতা আমার ফিরে আসুক বা না আসুক, আমি এই বন্দি দশায় আমি চিকিৎসা নিতে পারছি না। আমার দরকার একটু খোলা জায়গা, আমি একটু খোলা জায়গা চাই, আমি একটা খোলা বাড়ি চাই। আমার এখনো বেশ স্পষ্ট মনে আছে। এবং উনি বারবার বলছিলেন যে এই হাসপাতালে আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে আমাকে চিকিৎসার জন্য আনা হয়েছে, এখানে ডাক্তার আমাকে সেবা দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, কিন্তু আমি এই চিকিৎসাটা নিতে পারছি না। আমার এখন দরকার খোলা জায়গা, খোলা জায়গা, খোলা জায়গা, মুক্ত জায়গা। হ্যাঁ, উনি বারবার বলছিলেন যে আমার চিকিৎসার দরকার নাই, আমি এই বন্দি এই ছোট ছোট কক্ষে আমি থাকতে পারছি না, আমার একটু মাঠে নিয়ে যাও, একটা বড় বাড়িতে নিয়ে যাও। বাড়ি ছিল না, কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে, কিন্তু উনি বারবার বলছিলেন যে আমাকে একটু খোলা জায়গা। পরে উনি মারা গিয়েছিলেন। তো এই যে এখন ধরুন যে শহর তো বেশ বন্দি দশা, এবং আজকাল যে লিফটে আমরা খুব সিঁড়ি বেয়ে না উঠে লিফটে উঠি, লিফট দুর্ঘটনার যে এত গল্প বিশ্ব সাহিত্যে আছে, এবং আমাদের এখানেও কুমিল্লা টাওয়ার সহ বা বিভিন্ন হাসপাতাল বা ভবনে, আবাসিক ভবনে, হাসপাতাল। আমি আগের বাসাটা আপনি একবার গিয়েছিলেন, এই বাসায় লিফট ছিল। আমার মেয়েটা একদিন লিফটে আটকে যাওয়ার পর তার মধ্যে একটা ডিসঅর্ডার বলবো না, ট্রমা হয়ে গেছে, সেটা আশঙ্কায় আর লিফটে উঠতে পারবে না। শিশু বাচ্চা বলেছে না, এটার কোনো ভরসা নেই। সে আমরা লিফটে দৌড়ে উঠি একটু ইয়ের জন্য, সুবিধা পাওয়ার জন্য, রিলিজ পাওয়ার জন্য, কষ্ট কম হওয়ার জন্য, কিন্তু সে বলে যে লিফট এটা একটা মানে সে কবর তুল্য মনে করে। হ্যাঁ, এই শিশুটার মনেও এটা চিন্তা ঢুকছে যে এটা কোনো নিরাপদ জায়গা না, লিফট যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে এরকম। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি এই যন্ত্রে। এখন এটা কেন আমরা এরকম অল্প সুবিধায় এই যন্ত্র নির্ভর কেন হচ্ছে? এই যন্ত্র নির্ভর হওয়ার কারণে কিন্তু আমরা স্বাস্থ্যগতভাবে কিন্তু আমরা ভীষণ ক্ষতির মধ্যে পড়ে গেছি। আমাদের শরীরকে কিন্তু আমরা কায়িক শ্রম দিচ্ছি না, পরিমাণ মতো হাঁটছি না, পরিমাণ মতো আমরা কাজ করছি না, যার জন্য আমাদের এই যে রক্ত সঞ্চালনগুলো সেভাবে চলছে না, এবং নানা রকমভাবে আমাদের শরীর বসে যাচ্ছে। এই বসে যাওয়ার অন্যতম কারণ আমরা অতিরিক্ত যান্ত্রিকতা, যন্ত্র নির্ভর হওয়ার কারণে। যেখানে আমরা একটু সিঁড়ি ডিঙ্গি উপরে উঠতাম সেটাও এখন আমরা উঠছি না। যেখানে আমরা একটু হেঁটে যাওয়ার জায়গা, সেই জায়গায় আমরা ঘর থেকে বেরিয়ে যেখানে অল্প একটু রাস্তা, সে রাস্তাও আমরা মানে হাঁটছি না। বা আমরা আবার এই মসজিদে গেলে নামাজ পড়ার জন্য দেখা যায় এখনো মানুষ নামাজটাও চেয়ারে বসে পড়তে চায়। মানুষের মধ্যে এক ধরনের একটা যতটা না স্বাস্থ্যগত সমস্যা, তার চেয়ে মানসিক একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে। যে শরীরকে খাটাতে চাচ্ছি না, শরীরকে শ্রম দিতে চাচ্ছি না, শরীর থেকে যতক্ষণ পর্যন্ত ঘাম না ঝরবে, শরীর থেকে যতক্ষণ পর্যন্ত শ্রম না যাবে, ততক্ষণ তো শরীর সুস্থ হবে না। অতিরিক্ত যান্ত্রিকতা কিন্তু আমরা আজকে এই অসুস্থতার পেছনে আমাদের এই অস্বাস্থ্যকর খাদ্য, আমরা এটা অস্বাস্থ্যকর এবং নিরাপদহীন খাদ্য সংস্কৃতির মধ্যে আমরা ডুবে আছি। এই অনিরাপদ অস্বাস্থ্যকর যে খাদ্য সংস্কৃতিতে ডুবে আছে, এটা আমাদের স্বাস্থ্যকে বিলীন করে দিচ্ছে, আমাদের জীবনী শক্তিকে হ্রাস করে দিচ্ছে। পাশাপাশি যান্ত্রিকতা নির্ভর জীবন হওয়ার কারণে আমরা কিন্তু আরো বেশি পিছিয়ে পড়ছি, জীবনকে আমরা আর উপভোগ করতে পারছি না। অসুস্থতাকে আমরা সঙ্গী করে নিচ্ছি, অথচ অসুস্থতার সঙ্গী হলে কিন্তু আমি কাজ করতে পারবো না। সে অসুস্থতার সাথে আমি বন্ধুত্ব তৈরি করে আমি দিন দিন নিজেকে অক্ষম করে ফেলছি, কাজ থেকে নিজেকে অচল করে ফেলছি। এই জায়গায় আমরা একটা মহান বিপদের মধ্যে আছে, এর থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। বলছিলেন মানে অনিরাপদ খাদ্য সংস্কৃতি বেশ ভয়াবহ, আমাদের বেশ আরো খারাপ পরিণতি আমাদের সামনে অপেক্ষমান। হ্যাঁ, কিন্তু দুর্বিষহ, মানে আমাদের সেই দুর্বিষহ অবস্থা দেখার আগেই যেন আমাদের চিন্তার মুক্তি করতে হবে। এখন কিন্তু সুস্থ নেই, ভালো নেই, এবং আসলে ওই যে স্বাস্থ্যকর খাবার খেতে গিয়ে দেখা গেছে স্বাস্থ্যকর খাবারও পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? আমরা নিজেরা তো আবাদ করার জায়গাও নেই অনেকে, আবার যাদের আছে তারাও বিলাসিতার কারণে হোক বা লোকের অভাবের কারণে হোক বা নানা সমস্যার কারণে তারাও ছেড়ে দিয়েছে। এখন গ্রামের গৃহস্থের বাড়িতেও দেখা যায় যে পেঁপে গাছ নাই, লাউ গাছ নাই, সিম গাছ নাই, তরি তরকারি নেই, ফল নাই, নানা রকম, যেটা তার জায়গা আছে বিস্তর, কিন্তু তার ওই সে ধরনের চিন্তা থেকে সে বেরিয়ে যাচ্ছে। মানে গৃহস্থের বাড়িও বিলীন হয়ে যাচ্ছে। মানে গৃহস্থের বাড়ির মধ্যেও পেঁপে গাছ না ওইটা কমে যাচ্ছে, সাংঘাতিকভাবে কমে যাচ্ছে। সবাই কেন যায় একটা বাজারমুখী হয়ে যাচ্ছে, নির্ভরতা। হ্যাঁ, বাজারমুখী হয়ে যাওয়া মানে
এটা ভয়ানক, ওই যে হ্যাঁ। অস্বাস্থ্যকর খাদ্যের দিকে, তারপরে অনিরাপদ খাদ্যের দিকে চলে যাচ্ছে কি আমরা। অত্যন্ত ভয়াবহ, হ্যাঁ? ভয়াবহ কিন্তু হয়। এটা থেকে এটাতে মুক্তির রাস্তা আছে। মুক্তির রাস্তা আছে কি, আজকাল যারা নগরায়ণে আছে তারা কিন্তু ছাদ বাগানের দিকে ঝুঁকেছে অনেকে। কিন্তু ছাদ বাগানে হ্যাঁ। একটা বিষয় ভাই, ছাদ বাগানে বৃক্ষ হচ্ছে না, না, বৃক্ষ হবে না, হুম? সবজি হবে। সবজি হবে। সবজি হবে, ছোট ছোট ফল হবে। তারপরে তার ওই যে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। হ্যাঁ, বাসাটা একটু আরামদায়ক হয়, আরামদায়ক তাপটা কম থাকে, ছাদের গাছ থাকার কারণে সৌন্দর্যের একটা সৌন্দর্য বিস্তার। থাকে, দৃষ্টিনন্দন একটা সিনারি থাকে, কম বেশি কিছু ফল ফলাদি ওখান থেকে পাওয়া যায়। এর বাইরেও যাদের ভবন তৈরি করে তার তো আলাদা করে একটা দুইটা গাছের জায়গাও রাখা দরকার, যে একটা বৃক্ষদার হুম, ছায়াদার একটা বৃক্ষ হবে, একটা গাছ হবে, সে ফলও পাবে, ফুলও পাবে, আহারও পাবে, তার নিজেরও নিরাপদ হবে, পাখিরা বসবে, প্রাণীরা বসবে, নানা রকমভাবে সেখান থেকে খাদ্য সঞ্চয় করবে, এগুলো দরকার। একটা বাড়ি করলেও সে জায়গাটা দরকার। আর সব গ্রাম তো অবারিত জায়গা, বিস্তীর্ণ জায়গা, গ্রামের মানুষ তো এর থেকে বেরিয়ে গেলে এক ধরনের হত্যা, তারা এটাকে লালন করতে হবে। গ্রামের পরিবেশটা তো হচ্ছে এক জায়গায় একটু ঘাটতি থাকবে, আরেক জায়গায় বাড়তি থাকবে, বাড়তি আর ঘাটতি মিলে তো এটা ব্যালেন্স থাকবে। তাহলে আপনি বলছেন না, কিন্তু ছাদ বাগানটাও পরিমাণের তুলনায় অনেক কম। হ্যাঁ, কম, হ্যাঁ। এটাও আসলে অনেকে না জানারও কারণ আছে, অনেকে রিস্কও মনে করে। ছাদের টেম্পারেচার নষ্ট হয়ে যেতে পারে, তারপরে ধারণ ক্ষমতা কমে যেতে পারে, সবসময় পানি বা থাকলে এখানে নানা আসলে রকমভাবে সময় হ্যাঁ, লাগে, হ্যাঁ, লাগে। অনেক কিছু মিলিয়ে এটা অনেকে অনেক রকম চিন্তা এবং ভাবনা করে। বাড়িটা নিজের হইতে হয়। হ্যাঁ, নিজের হইতে হয়। হ্যাঁ, নিজস্ব ভবন না হইলে তো অন্যের ভবন এটা। সম্ভব না। আর ছাদ বাগানে একটা ভবনে, বড় ভবনে হাজার হাজার মানুষ থাকে, ছাদ বাগান আর কতটুকু হবে? তাই। বাসাগুলো তো কবুতরের খোপের মতো ছোট ছোট তাই। হয়ে গেছে। মানুষ কম জায়গায় অধিক পরিমাণে মানুষ থাকার কারণে পরিবেশটা আরও একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আর সেই সমস্যাও, বাংলাদেশ তো মানুষ বেশি, জনসংখ্যা বেশি, সেখানে নগরায়ণগুলিতে এইভাবে। আবার অতিরিক্ত খরচ তো মানুষ কুলিয়ে উঠতেও পারছে না, সেইভাবে কোন রকম জীবন ধারণ করা চেষ্টা ওইভাবে করছে। চেষ্টা বেঁচে করছে, থাকার। বেঁচে থাকার চেষ্টা। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।